নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। দেখুন ছোট মোল্লা খালি এটা ভোট হচ্ছে, ভয় দেখানোর জন্য পালাচ্ছো কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশ আগে বাঙালির পরিচয় ছিল যে আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দের মাটির মানুষ। আমাদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে চর্চা হতো বিশ্বজুড়ে, আজও হয়। কিন্তু এখন সঙ্গে জুড়েছে একটা বিশেষণ, আমরা হচ্ছি কোন্দল প্রিয়। আমরা অকারণে অশান্তিতে মেতে উঠি। ভোট এলেই বোমা বন্দুক নিয়ে রাস্তায় না বেরোলে নাকি ভোটের অ্যাম্বিয়েন্সই তৈরি হয় না, নাকি সেটা নাকি বেমানান বাংলার সঙ্গে। এটা একটা বাংলার সংস্কৃতি, কালচার, বা বলা ভালো রাজনৈতিক কালচার কোথাও তৈরি করেছি আমরা। আমি বলছি অনেক হয়েছে, আর না। না জাতের নামে বদনাম শুনতে শুনতে আজ প্রশ্ন করার সত্যি সত্যি সময় হয়েছে, কারণ শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সময় বোধহয় এখনই। 294 আসনের বিধানসভায় যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস, যাদের স্লোগানই হলো বদলা নয় বদল চাই। 10 বছর পেরিয়ে গেছে এই স্লোগান শুনতে শুনতে। তাদের জমানায় সেখানে মাত্র 4টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সব শেষ, একেবারেই এসে ঠেকেছে কোথাও অন্তিম পর্বে, শেষ পর্ব। সেই শেষ পর্বে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনের কি ছবি দেখলাম আমরা, কি সাক্ষী থাকলাম। সেখানেও আবারও সেই একই ছবি, ছাপ্পা ভোট, মারামারি, হানাহানি, ইট ছোড়া, রক্তাক্ত করে দেওয়া কোথাও, তার সঙ্গে আরো নানাবিধ অভিযোগ, বা বলা ভালো বেশ রঙিন কিছু অভিযোগ। কেন সকাল থেকে উত্তপ্ত রাজ্যের 4 কেন্দ্র যদি প্রশ্ন করি, উত্তরটা সমানভাবে আজ চাইব শাসক বিরোধী উভয়ের কাছে। ছোট থেকে শুনতে অভ্যস্ত এক হাতে নাকি তালি বাজে না, সেই ফর্মুলা কি এক্ষেত্রেও খাটে না? প্রশ্ন উঠছে কারণ যে ছবি দেখলাম দিনভর আমরা, তারপর এই প্রশ্ন উঠছে, তালি কি এক হাতেই বেজেছে? তবে একটা প্রশ্ন আলাদা করে শাসকের জন্যও থাকছে, সত্যি কি এই অশান্তি এড়ানো যেত না যদি শাসকের ইচ্ছে থাকতো? প্রতিবার ভোট করার ক্ষেত্রে কত তো অভিযোগ থাকে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ, কত দফায় ভোট হচ্ছে নিয়ে অভিযোগ। আর এটা তো ঘরের মাটি, নিজের মাটি, যেখানে সরকার তৈরি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী পুনর্বার নির্বাচিত হয়ে গিয়েছেন, তারপরও 4টি কেন্দ্রের উপনির্বাচন। সত্যি কি এড়ানো যেত না? কথায় বলে যেখানে বিরোধীদের বড় আসন আর সম্মান দেওয়া হয়, সেখানে গণতন্ত্র অনেক বেশি প্রসারিত থাকে, মজবুত থাকে। অথচ দিনভর রাজ্যে একের পর এক বিরোধী নেতাদের অভিযোগ দিনের শেষে পাহাড়ে পরিণত হয়েছে, অভিযোগের পাহাড়। শাসক দলের নেতার বক্তব্যে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্য কি বললেন আসবো আলোচনায়, এবং আজকের আরো অনেক যে সমস্ত অভিযোগ রয়েছে পরতে পরতে সেগুলো সামনে তুলে ধরবো। তবে তার আগে সুকান্ত মজুমদার তার কি বক্তব্য শুনবো। নির্বাচন কমিশনের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যতক্ষণ না পর্যন্ত পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণ বলবে। কিন্তু শান্তি শ্মশানের শান্তিও হয়, শ্মশানের শান্তি কেউ জনতন্ত্রেই অন্ততপক্ষে এক্সপেক্ট করে না। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বিরোধীরা সব মিথ্যে অভিযোগ করেছেন, তাহলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে যা যা ঘটলো তার ব্যাখ্যাটাই বাকি। শান্তিপুর, খড়দা, গোসাবা, দিনহাটা, সর্বত্র বিরোধীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ সামনে এসেছে, সেটাও সকাল থেকে। কিন্তু সৌগত রায় বলছেন একেবারে অন্য কথা। সৌগত রায় কি বলছেন, তার কি বক্তব্য শুনবো। অনেক জায়গায় আমি দেখছি যে বিজেপির এজেন্ট নেই বুথের মধ্যে, আবার কোনো জায়গায় দেখছি না যে বিজেপির একটা ছাতা নিয়ে একটা লোক বাইরে বসে। বিজেপির এজেন্ট না থাকলে, বিজেপির কর্মী না থাকলে আমরা কি সাপ্লাই দেব? তবে দিনের শেষে আদৌ কি মুখ রক্ষা হলো? মানলাম বিরোধীদের সেরকম কোনো জোর নেই, শক্ত ঘাঁটি নেই, আর হবেই বা কি করে? যে ছবি রাজ্যে নির্বাচন পরবর্তী সময় থেকে রাজ্যের মানুষজন সাক্ষী থেকেছেন, তারপর সত্যি সত্যি এ নিয়ে প্রশ্ন থাকে। মানলাম এজেন্টও নেই,
কিন্তু এ রাজ্যে ভোট মানেই অশান্তি, এ রাজ্যে ভোট মানেই রক্তপাত, এ রাজ্যে ভোট মানেই ভুয়ো ভোটারও। 4 কেন্দ্রের উপনির্বাচনে যার কোনো একটিও এড়ানো গেল না, অথচ কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, রাজ্য পুলিশের নজরদারি, কড়া কমিশনের চ্যালেঞ্জ সবই ছিল। তাহলে প্রশ্ন, যারা অশান্তি ছড়াচ্ছেন আর যারা প্রশ্ন করছেন তারা আর যাই হোক কারা? তারা কি সত্যি সত্যি এই রাজ্যের ভালো চান, গণতন্ত্র চান, সেখানে কায়েম হোক? দিনভর উত্তপ্ত রইল বাংলার উপনির্বাচন, আর খবরের শিরোনামে রইল অশান্তি, রক্তপাত। বাংলার ভোটে বাংলাদেশি ভোটারের অভিযোগও নতুন নয়। কিছুক্ষণ আগে বলছিলাম যে আরও কিছু নতুন নতুন অভিযোগ সংযোজিত হয়েছে এই শেষ পর্বে, অন্তিম পর্বে। খড়দার দিকে নজর রাখা যায় যদি, তাহলে খড়দায় এবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাতে নাতে ধরা পড়ল এক ভুয়ো ভোটার। যদিও হতচকিত হয়ে সে স্বীকার করে নেয় যে সে বাংলাদেশি ভোটার, বাংলাদেশের ঢাকায় তার বাস এবং সে ভুল করেছে। তাহলে প্রশ্ন উঠছে, বিরোধীদের তোলা অভিযোগ কি সত্যি? কি ছবি ছিল আজ একদম শেষ বেলায় এসে, যখন নির্বাচন প্রায় শেষ, কি ছবি দেখতে পাওয়া গেল? দেখবো। বাংলাদেশে বাংলাদেশি তো বলো না। নাম রিপন রাজবংশী, বারবার বলেছি। আবার মিথ্যে কথা বলছো। রিপন রাজবংশী, তোমার রিপন রাজবংশী। বাংলাদেশি তোমার বাড়ি কোথায়? তুমি কি বাংলাদেশের? রিপন রাজবংশী আমার। তুমি কি বাংলাদেশের? বলো না, বলো। তুমি কি বাংলাদেশের? হ্যাঁ, আমি এখানে নতুন বাড়িঘর করেছি। কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের বাড়ি আদতে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? ঢাকা জেলা। ঢাকা জেলার কোথায় বাড়ি? দেখেছো বাংলাদেশিদের একই দিনে দুই অভিযোগ। সকালে ভুয়ো ভোটার, হাতে নাতে ধরা পড়ার ছবি ক্যামেরা বন্দি এবং রীতিমতো ধরা পড়ার পর তার পালিয়ে যাওয়ার দৃশ্য, এবং তারপর সন্ধেবেলা এই ছবি বাংলাদেশি পরিচয়ের সামনে আসে, এমনটাই অভিযোগ যদিও বিরোধী সূত্রে। কিন্তু আমাদের সত্যি প্রশ্ন, যে গণতন্ত্রের নামে আমরা এত কথা বলি, সেখানে সত্যি এই রাজ্যে গণতন্ত্রের ছবিটা কোথায়? যারা প্রতি মুহূর্তে বিভিন্ন সময় এত বড় বড় কথা বলেন, বিভিন্ন তর্ক বিতর্ক, মঞ্চ কাঁপানো বক্তৃতা, সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পাতে, আমরা যেটা মিষ্টি বলি, সেই শেষ পাতে কি ছবির সাক্ষী থাকলো বাংলার মানুষ একদম অন্তিম পর্বে? আসবো আমাদের আলোচনাতে। প্রশ্ন থাকছে একাধিক, প্রশ্নের উত্তরও খুঁজবো, তবে তার আগে দেখে নেবো যে আজকে গোটা দিন ঠিক এই 4 উপনির্বাচনের যে কেন্দ্র, 4 কেন্দ্র থেকে ঠিক কি কি অভিযোগ এলো একবার দেখে নেওয়া যাক এক নজরে, তারপর ফিরে আসছি আজকে আলোচনায়, বিতর্কে। উপনির্বাচনে অশান্তি, উঠল ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট। বিরোধী এজেন্টকে বাধা দেওয়া, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। উপনির্বাচন ঘিরে দিনভর উত্তপ্ত রইল বঙ্গ। হাতে নাতে 2 ভুয়ো ভোটারকে ধরায় বিজেপির দাবি ঘিরে তুলকালাম ঘোলা শশীভূষণ হাই স্কুলে। সাধারণ মানুষেরা দৌড়ে পালাচ্ছিল কেন? তার 2 বন্ধু আগেই দৌড়ে পালিয়েছে কেন? তাদের দুজনকে দৌড়ে পালাতে দেখেই তো সাংবাদিকরা ভেতরে আসে। আমাদের লোককে স্পেশালি বলে দিয়েছে এজেন্টদের ডেকে এনে বসাবে, যদি কেউ ভয় পায় তাকে বাড়ি থেকে ডেকে এনে বসিয়ে দেবে। কাউকে আমরা ভোট তো মানুষ দেবে, একটা এজেন্ট থাকলো বা না থাকলো কি এসে যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বুথের ভিতর না ঢোকায় বিজেপির অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। ভোটার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে বসে আছে, সে ভুয়ো ভোটার নয়, তাহলে দৌড়ে পালিয়েছে কেন? নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করব। ও বুথের প্রেমাইসিসের ভেতরে রয়েছে, ওখানে সে বসে ভোটার লিস্ট নিয়ে, ভোটার কার্ড নিয়ে সে ওখানে বসে লেখালেখি করছে, সে ওই বুথের ভোটার নয়। তুমি কি বাংলাদেশের? বাংলাদেশি তো বলো না। নাম রিপন রাজবংশী, বারবার বলেছি। আবার মিথ্যে কথা বলছো। রিপন রাজবংশী, রিপন রাজবংশী। তোমার বাড়ি কোথায়? তুমি কি বাংলাদেশের? রিপন রাজবংশী আমার। তুমি কি বাংলাদেশের? বলো না, বলো। তুমি কি বাংলাদেশের? হ্যাঁ, আমি এখানে নতুন বাড়িঘর করেছি। কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের বাড়ি আদতে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? রিপন বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? ঢাকা জেলা। ঢাকা জেলার কোথায় বাড়ি? দেখেছো বাংলাদেশিদের তোমার পাসপোর্ট কোথায়? তোমার পাসপোর্ট বাংলাদেশ থেকে এই মুহূর্তে রহরা স্টেশন রোডে দলের জোনাল কার্যালয়ে যাওয়ার সময় আক্রান্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। বেশ কিছু বুথে সিপিএম এর পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ারও অভিযোগ উঠল। ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ সিপিএম এর। জাস্ট আমাদের পার্টি অফিসের গলিটায় ঢোকার মুখে পেছন থেকে একটা পাথর বাইট, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমার এই ঘাড়ার মাথার এইখানটায় এসে লাগে। খড়দার 180 নম্বর বুথের ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বুথের সামনে জমায়েতের অভিযোগ। ইভিএমে বিজেপির প্রতীককে অস্পষ্ট করে রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো দিনহাটার 277 নম্বর বুথে।
পাখিরালা হাই স্কুলের 162 নম্বর বুথ ও মসজিদ বাটি বিদ্যালয়ের 326 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। গোসাবা বিধানসভা কেন্দ্রের 127 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। সোনাগাতেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। পাঠানখালীর 48A ও 49A নম্বর বুথেও একই অভিযোগ ওঠে। পাঠানখালীতে ওখানে 48-48-এর 49-49-এর সমস্ত বুথে এক ব্যক্তি একাধিক ভোট প্রয়োগ করছে, ভোটাধিকার প্রয়োগ করছে। ওখানে প্রিসাইডিং অফিসারকে বলে এলাম এবং আমরা ওখানে 1 ঘন্টা সিসিটিভি চেয়েছি। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে ভয়ে বিজেপি এজেন্ট ছেলেকে তালা দিয়ে ঘরবন্দি করে রাখলেন মা। এই ছোট্ট একটা শিকলের মধ্যে তালাবন্দি করে রাখা হয়েছিল, প্রাণের ভয়, কিনা মেরে ফেলা হবে তার ছেলেকে, এই ভয়টাই পাচ্ছিলেন। ফুলিয়ায় বিজেপি কর্মীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসেন পর্যবেক্ষক। বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লী এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই তো থ্রেট করছে যে দিদিকে ভোটটা যেন দিদিকেই দেওয়া হয়, এরকম কিছু বলছে। কারা থ্রেট দিচ্ছে? আমি তো চিনি না তাদের, না মুখে মাস্ক পরা ছিল, 3 জন এসেছিল, মানে 3টে গাড়ি নিয়ে এসেছিল, মোট 6 জন। এখানে হেরেই যাবে, কারণ আমরা এখানে বিজেপি বারে এখানে যেতে, আমাদের এখানে বেল্ট আমাদের বেল্ট। শান্তিপুর এক নতুন ধরনের তালিবানি সন্ত্রাস শুরু করেছে তৃণমূল, কারণ তৃণমূলের পায়ের নিচের মাটি নেই। 21-এর বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা, তাই কি উপনির্বাচনেও অশান্তি? প্রশ্ন রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। যে 3টে প্রশ্ন নিয়ে শুরু করছি আজকে আলোচনা, নজর রাখা যাক সেদিকে। আজকে প্রথম প্রশ্ন, ফের প্রকাশ্যে কি শাসকের বিরোধী শূন্য রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন, উপনির্বাচনে অশান্তি এড়াতে পারত কি কমিশন? এবং তৃতীয় প্রশ্ন, উপনির্বাচনে অশান্তির দায় এড়াতে পারে কি বিরোধীরা? যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ স্টুডিওতে, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রিয় চন্দ্র, রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অশোকদা, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতে অশোকদার কাছেই যাই। অশোকদা, দিনভর আমরা দেখলাম একাধিক অভিযোগ আপনাদের তরফ থেকে, আপনাদের শিবির থেকে, কখনো শান্তিপুর, কখনো খড়দা, কখনো দিনহাটা, কখনো গোসাবা, কোথাও ছাপ্পা ভোট, কোথাও ভুয়ো ভোটার, কোথাও এজেন্টকেই বসতে না দেওয়ার অভিযোগ। দিনভর সরব থাকলো। এবার যে বিষয়গুলো প্রশ্ন উঠছে যে এই যে অভিযোগগুলো আপনারা করছেন, শিবিরের তরফ থেকে, শাসক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে যে কোথাও দাঁত ফোটানোর জায়গা নেই, বিভিন্ন জায়গাতে নির্বাচনী এজেন্ট দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই এই মুহূর্তে বিরোধী দলের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র কিছুটা নজর ঘোরানোর চেষ্টা। আপনার কেন্দ্রের আজকে আপনি শুরু থেকে সরব ছিলেন, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ ছিল আপনার? ব্যাপারটা হচ্ছে, প্রথমে সৌগতদা যে কথা বললেন যে বিজেপি পুলিং এজেন্ট দিতে পারছে না, আমরা কি দিব, এটা বাংলার মানুষের কাছে বা আমার কাছে নতুন কোনো কথা নয়। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, সেদিন তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল পুলিং এজেন্ট দিতে পারতো না। সেই সময় বামফ্রন্টের সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে সেই সময় কিন্তু বামফ্রন্টের নেতারা, বিশেষ করে অনিল বসু, বিমান বসুরা, যে তৃণমূল কংগ্রেস পুলিং এজেন্ট দিতে পারছে না, তার জন্য কি আমরা সিপিএম থেকে আমরা পুলিং এজেন্ট দিব, সে কথাটাই আজকে সৌগত রায়ের কাছ থেকে শুনতে হচ্ছে যে বিজেপির পুলিং এজেন্ট কি আমরা দেব। তাই সৌগতদাকে একটা বলবো, নির্বাচন আসবে, নির্বাচন হারবে, পরিবর্তন আসবে, পরিবর্তনের মধ্য দিয়ে একটা দল আসবে, এই অহংকার কথাগুলো না বললেই হয়। এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি অশোক মণ্ডল, আমি পদ্মভূত চিহ্নে দাঁড়িয়েছিলাম এবং এই বিধানসভা কেন্দ্রে প্রার্থীপদ নমিনেশন সাবমিট করার পর
দিনাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে বন্দরে যখন আমি যাই ভোট প্রচার করতে, বামনহাট অঞ্চল, নয়াহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে গো ব্যাক স্লোগান, এবং আমি যখন মানুষের কাছে আবেদন করতে যাচ্ছি সেই সময় আমাকে নিগৃহীত করা হয়। আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে বাংলার মানুষ কিন্তু এটা দেখেছে। তা সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার, দিনহাটার যিনি মহকুমা শাসক, আরও রিটার্নিং অফিসার, তার সঙ্গে আমরা বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে আমরা যেন প্রচার করতে পারি। এবং নির্বাচন কমিশনার হিসাবে যখন আপনি দায়িত্ব আছেন, দিনহাটা মহকুমা শাসক, আপনি কিন্তু লক্ষ্য রাখবেন। এমতো অবস্থায় তারা আমাদের আশ্বস্ত করে, বাস্তবে কিন্তু আমাদের সেই কথা কিন্তু শোনার পরও কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং প্রকাশ্যভাবে একটা জনসভা পথসভায় দাঁড়িয়ে যিনি আজকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ, প্রকাশ্যভাবে যারা আজকে বিজেপির পোলিং এজেন্ট থাকবে, বিজেপির প্রচার কার্যে থাকবে, তাদের বাধা দেওয়া হবে, তাদের মারা হবে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। একটা আতঙ্কের পরিবেশ কিন্তু দিনহাটা বিধানসভার উপনির্বাচনে কিন্তু দিনহাটার মানুষ কিন্তু তার লক্ষ্য করেছে। এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা এমন একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আজকে কেউ কেউ বলছেন তালিবান শাসন, সেই তালিবান শাসনের চেয়েও আমি মনে করি এটা উদয়ন গুহ একটা হচ্ছে শাহিনশার মতো, বাদশার মতো তার ভূমিকা, বাদশার মতো তার চালচলন। গোটা দিনহাটা মহকুমাতে সেই উদয়নবাবু যে কথাটা বলবেন, দিনহাটার মানুষকে সে কথা শুনতে হবে। গত সাধারণ বিধানসভা নির্বাচনে আজকে সৌগতবাবু বা তৃণমূল কংগ্রেস বা আপনাদের নিশ্চয়ই জানা আছে, নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি দিনহাটা পৌরসভার প্রশাসক ছিলেন। 3 দিন ধরে দিনহাটা পৌরসভার আলো কেটে দিয়েছেন। 3 দিন ধরে দিনহাটা পৌরসভার জল সরবরাহ যার বিরুদ্ধে অভিযোগ করছেন উদয়ন গুহ, সেই উদয়ন গুহ এক সময় আগত হওয়ার ছবি পোস্ট করে বলেছিলেন যে এর এক একটা আঘাতের হিসেব হবে। মানে কোথাও কি আপনাদের মাটিটা সেই সময় শক্ত ছিল, এখন নির্বাচনের পরে পরিস্থিতি বদলে গেছে? আমি আসছি আপনার কাছে, তবে তার আগে একটা অন্য গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি, যেটা জানিয়ে কিছুক্ষণ মানে বিগত অন্তত 1 ঘন্টা সমস্ত সংবাদ মাধ্যম সেই খবরে নজর রেখেছিল। তা হলো খড়দায় বাংলাদেশি ভোটারের একটা অভিযোগ ছিল বিরোধী শিবিরের তরফ থেকে, এবং জয় সাহা সরাসরি সেই অভিযোগ করেছিলেন যে যে ভোটার, ভুয়ো ভোটার ভোট দিতে এসেছে, সেই ভুয়ো ভোটার আসলে বাংলাদেশি নাগরিক, এবং ক্যামেরার সামনে সেই নাগরিক স্বীকারও করেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তার বাড়ি ঢাকায়। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা সামনে আসছে যে নির্বাচন কমিশন কিন্তু সেই ভুয়ো ভোটারের তথ্য খারিজ করলো। শিবাশিস রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। শিবাশিস, কি বলা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? তথ্য খারিজ করেছিল, এক্ষেত্রে ভুয়ো ভোটারের তথ্যে সেই কারণেই দেখাচ্ছে যে বুথের মধ্যে তাকে ধরা হয়নি। কাজে বুথের মধ্যে ছাড়া কোনো ভুয়ো ভোটার ধরা পড়তে পারে বলে কমিশনের তথ্যে কমিশন গ্রাহ্য করছে না। এবার প্রশ্ন উঠছে তিনি বাংলাদেশি কিনা। জেলা নির্বাচনী আধিকারিকের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টের থেকে বলা হচ্ছে যে তিনি তার পরিচয় সংবাদ মাধ্যমকে বাংলাদেশি বলেছেন। তিনি যদি সত্যিই বাংলাদেশি নাগরিক হন তাহলে বিধানসভা ভোট চলছে খড়দা বিধানসভায়, যেখানে অন্য বিধানসভার মানুষ থাকতে পারে না, অন্য দেশের নাগরিক কি করে থাকলো তা নিয়ে প্রশ্ন উঠছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এবং অন্যদিকে যে লাঠিচার্জের বিষয় উঠে এসেছে, কেন্দ্রীয় বাহিনীর যে লাঠিচার্জের কথা, ভোটের দায়িত্বে থাকা কোনো কেন্দ্রীয় বাহিনী তিনি কিন্তু লাঠিচার্জ করেননি বলেই জেলা নির্বাচনী আধিকারিকের দাবি। কমিশন সূত্রে এখনই এখানে কোনো বিষয়ে কোনো শিলমোহর দেওয়া হচ্ছে না। এই তথ্য যেহেতু বুথে নয়, তাকে পাওয়া যায়নি, সেই তথ্য খারিজ করছে। আমি আলোচনায় ফিরে আসি, আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ। যদিও শুরুতেই যখন আমরা বিজেপির প্রার্থী অশোক মণ্ডল, দিনহাটার প্রার্থী, তাকে দিয়ে বক্তব্য শুরু করলাম, তিনি প্রথমেই বললেন যে সিপিএম এর সময় সেই সন্ত্রাসের ছবি আবারও স্পষ্ট, সেই একই রকমের কায়দায় একটা কোথাও বিরোধী শূন্য রাজনীতির একটা চেষ্টা, এবং যেখান থেকে দাঁড়িয়ে কোথাও দিনহাটা হোক বা খড়দা হোক একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। মানে সেই ধারা কোথাও বজায় থাকছে এখনো পর্যন্ত। যে ছবি আজকে দিনভর আমরা দেখলাম, তৃণমূল কি সত্যি এতটা ভালো ছাত্র? পঞ্চায়েতে 34% সিট আনকনটেস্টেড, সিপিএম কেন ব্রিটিশ আমলে কোনোদিন এই জিনিস ঘটে? এইটাকে যদি আপনি তৃণমূলের ভালো ছাত্র হওয়ার একটা প্যারামিটার হিসেবেই দেখতে চান, সেক্ষেত্রে তৃণমূল সিপিএমের নয়, তৃণমূল বিজেপির ভালো ছাত্র।
বিজেপি বিজেপি পারবে কি বলে তৃণমূলকে ভোট বুঝে চেয়েছে সেটা নিতে। তো এখন অবান্তর নয় কি? বিজেপি কি বলে ভোট চেয়েছে, এখন তো রেজা বাংলা মানুষ তো রায় দিয়ে দিয়েছে। তারপরে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো, এবং এখান থেকে কোথাও যে উদাহরণটা টানা হচ্ছে যে আসলে সেই ট্র্যাডিশনে কোথাও বজায় থাকছে, এত BJP নির্বাচনে এত সিট পাওয়ার পরও মানে একেবারে আমি আগের দিনই আমি আপনার বলছিলাম যে প্রশ্নটা বুঝেছি স্বর্ণালী, আপনি যত যদি একটু- চাই তত পাই, মানে শেষ চারটে যেটা অন্তিম পর্বে রয়েছে উপনির্বাচন, সেখানেও কোথাও এক ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি হয়তো এক্স্যাক্টলি কোনো কিছু শব্দ আমার মুখ থেকে শুনতে চান, সেটা তো আপনাকে খুশি করার জন্য আমার পক্ষে বলা সম্ভব না। আমি প্রশ্নটা বুঝেছি। সিপিআইএম আজ থেকে 11 বছর আগে সরকার থেকে চলে গেছে, তাই সিপিআইএম এর রেফারেন্সটা উনি যদি টানেন তাহলে সেটা অবান্তর নয়। আর বিজেপি আজকে ত্রিপুরায় সরকারে রয়েছে, ভারতের সরকারে আছে, বিজেপির কথা বলতে গেলে সেটা অবান্তর। এটা কেন হতে যাবে? স্বর্ণ, এটা তো খুব লজিক্যাল হলো না। আমি প্লিজ আমার কথাটা শেষ করে নিই। বিজেপি তো এই বলে লোকের ভোট চেয়েছে যে আমরা পারি, সিপিআইএম যেটা পারছে না তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে, আমরা পারবো লড়াই করতে, আমাদের সঙ্গে আসুন। লড়াইয়ের চেহারা কি পরিণতি কি আজকে মনে করুন দেশের স্বরাষ্ট্র দপ্তরের না, আমি তো এটাই বলছি, এই বিজেপির দাবিটা নিয়ে কি এখন কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির তো সমস্ত যা চাহিদা, যা বলে ভোট চেয়ে এসছে মানুষ তো তার জবাব দিয়েছে। আমার মনে হয় দেখুন, অশোকবাবু যখন বললেন, উনি ওনাকে আপনি কোনো ইন্টারাপ্ট করলেন না, আমাকে এইটুকু সময় আমাকে দুবার করলেন, এটা কিন্তু একটু আনফেয়ার হচ্ছে না, এটা প্লিজ করবেন না। সেটা হচ্ছে যে ধরুন নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার বাড়ির বুথে বিজেপির কোনো পোলিং এজেন্ট ছিল না। আমি কখনো এই বলে এটা ব্যঙ্গ করব না যে বিজেপি খুব দুর্বল। আমি ডেফিনেটলি পোলিং এজেন্ট যদি না থেকে থাকে, তৃণমূলের সন্ত্রাস যদি তার কারণে তার পেছনে কারণ হয়ে থাকে, তাহলে আমি তৃণমূলের সন্ত্রাসকে এখানে ছোটো করে দেখার পক্ষপাতী নই। আমি খালি এই কথাটা এই কারণেই মেনশন করি স্বর্ণালী, যেটা আপনি বারবার করে বলছেন এটা প্রাসঙ্গিক কেন। প্রাসঙ্গিক এই কারণে, সিপিআইএম যখন মার খাচ্ছিল তখন বিজেপির নেতারা এই বলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিলেন যে সিপিএম মার খাচ্ছে, সুতরাং সিপিএমকে দিয়ে হবে না। এখন নিজেরা সামনে দাঁড়িয়ে মার খাচ্ছে, নিজেদেরকে বাঁচাতে পারছে না। তার সাথে আমি আরেকটা কথা বলি, খড়দার যে খবরটা আপনারা বারবার করে দেখাচ্ছেন, দেখুন এই যে ইলেকশন কমিশন বলেছে এটাকে রেকগনাইজ করতে চায়নি। সজলদাও এখানে আছে, ও ইলেকশন এজেন্ট ছিল, ইলেকশনের নিয়মকানুন জানে, ও এটা বলতে পারবে ভালো। এটা টেকনিক্যাল ব্যাপার, কেননা দেখুন বুথের ভেতর যতক্ষণ না কেউ ঢুকছে ভোটার, ততক্ষণ ইলেকশন কমিশন এইটা বলে দায় এড়াতেই পারে যে এটা আমাদের দায়িত্ব নয়। এটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু আমাদের তো এখানে প্রশ্নটা হচ্ছে পলিটিক্যাল ইন্টেনশনের এবং পলিটিক্যাল হচ্ছে পদ্ধতি যে দল অ্যাডাপ্ট করছে। আমি একটুখানি সুপ্রিয়র কাছে আসি, আমি আসবো। সুপ্রিয়, যে অভিযোগগুলো উঠছে মানে নির্বাচনের শেষ দফায় জেতার জন্য বাংলাদেশি ভোটার আনতে হলো তৃণমূল কংগ্রেসকে, এমনটাই অভিযোগ, এবং সারাদিন ধরে যে নাটকীয় ছবি আমরা দেখলাম, কি বলবে? সোনালিদি, আমরা আগে শুনতাম যে রুটিন কাজ, রুটিন মার্চ, রুটিন রুট মার্চ এসব শুনতাম। এই বিজেপি ভোটে হারবার পর থেকে যেটা শুরু করেছে হচ্ছে রুটিন অভিযোগ। যতবার করে উপনির্বাচন হচ্ছে প্রতি বেলায় এটা রুটিন অভিযোগ, যে ছবি সারাদিন ধরে দেখলাম আমরা, মারামারি, ধস্তাধস্তি, ভুয়ো ভোটারকে তো কলার ধরে টানা হচ্ছে, সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। না দেখুন, নির্বাচনের সমসাময়িক সময়ে নির্বাচনের অন্তর্বর্তীকালীন কোনো বিষয়, সজলদা সত্যি রয়েছেন, শতরুদ্দিনের ক্যান্ডিডেট ছিলেন নির্বাচনের, সজলদা নির্বাচন ইলেকশন এজেন্ট ছিলেন, ওরা দুজন বেশি ভালো বলতে পারবেন। দুজনকেই একটা বিষয়ে একমত হবেন, নির্বাচনের অন্তর্বর্তীকালীন যে কোনো বিষয়, ছবি হোক, কবিতা হোক, উপন্যাস হোক, তার একমাত্র আনসারেবল অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। তৃণমূল, সিপিএম, বিজেপি কেউ নয় বলবার, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের মতো ভোট দেবে। নির্বাচন কমিশন যেখানে খারিজ করে দিয়েছে, সেখানে আমি কত বড় কে, আমি যে সেটা নিয়ে কথা বলবো। নির্বাচন কমিশন অভিযোগ পেয়েছে, নির্বাচন কমিশন অভিযোগটাকে স্পষ্ট খারিজ করে দিয়েছে, স্পষ্ট। আগেও তো একজনকে আপনারা আগের উপনির্বাচনে আপনারা কাকে একটা বলেছিলেন, সেটাও নির্বাচন কমিশন একইভাবে খারিজ করেছে। তো এখানে আমাদের দলের পক্ষ থেকে বলবার কি আছে? এটা নির্বাচন কমিশন ইজ দ্য অনলি আনসারেবল অথরিটি ইয়ার। তারা যেহেতু অভিযোগটা খারিজ করে দিয়েছে, ওদের বলবার কোনো প্রয়োজনীয়তাই নেই। সজলদা, তাহলে পুরোটাই কি ড্রামা ছিল নাকি গটআপ যেটা বলা হচ্ছে, সাজিয়ে গুছিয়ে একটা কিছু দাঁড় করিয়ে দিয়েছে? এটা বেশ টানটান থ্রিলার। নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছেন, সেটা সেন্ট্রাল নির্বাচন কমিশন না স্টেট নির্বাচন কমিশন আমি জানি না, হয়তো সেন্ট্রাল নির্বাচন কমিশনই হবে। আসলে ব্যাপারটা ওনারা একটু টেকনিক্যাল করেছেন। সেই ভানুর একটা সিনেমা দেখেছিলাম না, যে আমি এখন জল পুলিশের আন্ডারে, মানে তুমি বুথের ভেতর থেকে যেই তুমি বুথের বাইরে চলে এসছো, তুমি তো আর ভোটার নয়, তুমি তো ওখানে পথচারীও হতে পারো। কিন্তু আমি দেখলাম এক ভদ্রলোক, তিনি বলছেন, হ্যাঁ কুমিরডাঙ্গা, হ্যাঁ ঠিক। তো এক ভদ্রলোক তিনি বেশ বললেন যে আমার বাড়ি ঢাকায়। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রশ্ন করতে চাই যে ঢাকার মানুষ এখানে ভোট দিতে কি করতে এসছে? এখন শুধু ঢাকার না জামাতের লোক, সেটাও জানতে হবে। এই ব্যক্তিকে ইমিডিয়েট অ্যারেস্ট করে পুলিশের ইন্ট্রোগেশন করা উচিত। সজলদা, আমি আপনার কাছ থেকে আসবো। জয় শাহ আমাদের সঙ্গে রয়েছেন, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি সজলদার কাছেই, সঙ্গে থাকুন।
একাধিক অভিযোগ, যেরকম শুরুতেই বলছিলাম, সেই একাধিক অভিযোগগুলো কি কি? আমি আবার আলোচনায় বিতর্কে ফেরার আগে একবার দেখবো যে বিরোধীরা ঠিক কি কি অভিযোগ করলেন আজকের এই উপনির্বাচনে। দেখা যাক। না, আগেই বলেছিলাম উপনির্বাচনের পরিস্থিতি নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইলেকশন হচ্ছে, বাট ইট ইজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ এতে কিছু অ্যাকশন নিচ্ছে না। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন কিছুই করছে না। নির্বাচন কমিশনও আমার মনে হয় তৃণমূলের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করছে। দলের সাথে পয়সাতে সবাই বিক্রি হচ্ছে আজকাল। যেভাবে লাগামহীন সন্ত্রাস প্রত্যেকটা বেশিরভাগ বুথেই করা হয়েছে এবং প্রত্যেকটা মণ্ডল ধরে করা হয়েছে, আমি মনে করি যে রাজ্যে যে গণতন্ত্র নেই সেটা আবার একবার প্রমাণিত হলো এবং এক কথায় গণতন্ত্র সম্পূর্ণভাবে কোলাস। মনে করি বাংলার জন্য এটা বাংলার গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ যে রাজনৈতিক সংস্কৃতি, ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আজকে পশ্চিমবঙ্গ সেখান থেকে বেরোতে পারল না। এবং পশ্চিমবঙ্গ যে আগামী দিনে বেরোবে না, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন পশ্চিমবঙ্গে এভাবেই নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আজকে মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় তিনি যখন এমপি ছিলেন তখন পার্লামেন্টে আমাদেরকে বলেছিলেন আন্দোলন করে যে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাংলাদেশের ভুয়া ভোটার করে দিয়েছে, তার জন্যই নাকি সিপিএম জিতে। তার মানে যেটা হচ্ছে তিনি দেখুন এখন, কারণ তিনি দিল্লির পার্লামেন্ট থেকে আন্দোলন করতেছেন যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভুয়া ভোটার ঢুকে গেছে, তাদের জন্যই পশ্চিমবঙ্গে সিপিএম জিতছে। হতে পারে ভুয়া ভোটার, এটা প্রশাসনের ব্যর্থতা। এটা গেল অভিযোগ, একাধিক অভিযোগ। শাসক দলের তরফ থেকে ঠিক কি কিভাবে অভিযোগ খণ্ডন করা হলো শুনি। প্রমাণ ওরা দিক না, ওদের যে ক্যান্ডিডেট সে ব্যাচ ফ্যাচ লাগিয়ে লোকজন নিয়ে আর সিকিউরিটি নিয়ে ঢুকে যাচ্ছে বুথের মধ্যে। কিছু ইলেকশন কি করে করতে হয় তাই জানে না। আমি আবার বলছি যে প্রতিদ্বন্দ্বিতা করবার আগেই তারা হেরে বসে আছে। তাদের পশ্চাৎ তারা যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন, সমস্ত দিক দেখেই বলছি তারা এই বাংলায় তাদের জনপ্রিয়তা তলানিতে এসেছে। আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী, খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। জয়, সারা দিন মানে কার্যত বলা চলে যে আপনি প্রায় সংবাদ মাধ্যমের নজরে ছিলেন, এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া যায়নি, কারণ এত অভিযোগ ছিল আপনার। কখনো আপনি ভুয়ো ভোটার ধরছেন একদম হাতে নাতে, কখনো বাংলাদেশি পরিচয় আপনার সামনে স্বীকার করছে হ্যাঁ সে বাংলাদেশি, কিন্তু একটা অভিযোগও কোথাও মান্যতা দিল না নির্বাচন কমিশন। কি বলবেন? সকাল থেকে শুরু করে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মী কান কাটা নাক কাটা ক্রিমিনালরা মোড়ে মোড়ে 50 জন 60 জন করে জমায়েত করছিল, সেগুলো দেখে পুলিশ নীরব থেকেছে। নির্বাচন কমিশনকে বারংবার জানানোর পরেও এই নিয়ে কিছু স্টেপ নেওয়া। কিউআরটি টিম গেছে, যাওয়ার পরে তারা জায়গা ফাঁকা করে দিয়েছে, কিন্তু তারা ছাড়ার পরে সাথে সাথেই আবার একই ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল, তাদের ভয় দেখিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য ফোর্স করা হচ্ছিল। গতকাল রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারকে চমকানো ধমকানো চলছিল যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না। তো এইভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের হত্যা। এটা মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত ছিল, এভাবে ইলেকশন হয় না। আমি এখানে সজলদার কাছে আসি। সজলদা, খড়দা উপনির্বাচনে খড়দা কেন্দ্রে সত্যি কিভাবে ভোটার প্রভাবিত করার যে তথ্যটা আপনারা সামনে আনছেন, সেটা কি সত্যি সত্যি দরকার এই মুহূর্তে? মানে প্র্যাকটিক্যালি যদি দেখা হয় তাহলে ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, ভোটার প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এতে কি সত্যি সত্যি মানে বিশাল কিছু ডিফারেন্স হওয়ার জায়গা ছিল? মানে এতটাই কঠিন লড়াই ছিল খড়দায়? আপনার কি মনে হয় ওই লাস্ট পঞ্চায়েত নির্বাচনটা বিরোধী শূন্য না করে দিলে সব সিটগুলো বিজেপি পেয়ে যেত? আসলে কন্ট্রোলটা হাতের বাইরে চলে গেছে। যখন ওরা দেখছে যে ধরুন শোভনদেব চট্টোপাধ্যায় বা তার ছেলে এরা যখন দেখছে যে ভবানীপুরে পিসি ভাইপো কিভাবে নির্বাচনটাকে লুট করলো,
তখন দলের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলে যে আমাদেরও এখানে মার্জিনটা অত্যধিক বাড়িয়ে নিয়ে আসতে হবে, আমাদেরও লোককে দেখাতে হবে যে মার্জিন একটাও কমেনি। তো প্রয়োজন ছাড়াও, জিতবে হারবে এটা ছাড়াও, হ্যাঁ, এই অপ্রয়োজনীয় কারণে অকারণে এই ধরনের সন্ত্রাস, এবং এটা না করলে প্র্যাকটিক্যালি দে আর রাইট নাও ট্রিগার হ্যাপি হয়ে উঠেছে এই সরকার। তো তারা যদি গুলি বোমা বন্দুক নিয়ে রাস্তায় না বেরোতে পারে, তারা মনে করছে না যে তারা একটা ভোটে অংশগ্রহণ করছে। তারা এটাকে খুব স্বাভাবিক ক্রিয়ার মধ্যে ধরছে যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দেবো না। আবার ক্যান্ডিডেট বলবে যে পুলিশ গিয়ে গিয়ে নিয়ে আসবে যদি কেউ ভয় দেখায়। ভাই ভয়ই দেখাস না, তাহলে পুলিশও পাঠাতে হয় না। এই সমস্ত নাটুকেপনা বাংলার মানুষ অনেক দেখেছে, আরো ভয় পেয়ে হ্যাঁ, আরো ভয় পাচ্ছে যে পুলিশ দেখলে সত্যি আরো ভয় পেয়ে যাচ্ছে যে আগে তৃণমূল কর্মীর থেকে তো পুলিশ বড় তৃণমূল কর্মী। তো এই তো আমি একটা কথা বলতে পারি খর্দার ব্যাপারে, জাস্ট শত্রু। দেখুন, প্রথম কথা হচ্ছে সুপ্রিয় যে কথাটা বললো না যে ইলেকশন কমিশন কিছু একটা বলে দিয়েছে, তারপরে আর কিছু বলা যায় না। আমি খালি সুপ্রিয় তখন খুব ছোট ছিল, সুপ্রিয়কে জাস্ট মনে করাই, তখন আমরাও খুব ছোট। সেটা হচ্ছে যে এই যে ধরুন MS গিল, আপনারা মনে আছে চিফ ইলেকশন কমিশনার ছিলেন 2000 আগে মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম উনি ক্ষমতায় আসবেন, এবার না হলে নেভার, বাংলা বাঁচাও ফ্রন্ট ইত্যাদি করলেন। যেদিন ভোট শেষ হলো বিকেলবেলা কালীঘাটে বসে প্রেস কনফারেন্স করে বললেন গিল পারচেসড, MS গিলের জন্য ভোট হেরে গেছে। 2006 কেজিরাও আপনার মনে আছে ইলেকশন অবজারভার হয়ে পশ্চিমবাংলায় আসলেন, দেওয়াল লেখা বন্ধ করে দিলেন, সব সুভাষ চক্রবর্তী মিটিং বন্ধ করে দিলেন, ট্রাই রপ পড়ে গেল যে এবার তৃণমূল আসবেই ক্ষমতায়, এত শক্তিশালী ইলেকশন কমিশনার এসছে। ভোট শেষ হলো বিকেলবেলা মমতা ব্যানার্জি বলে দিলেন যে ইলেকশন কমিশনার বিক্রি হয়ে গেছে বলে ভোটটা এরকম হলো। সুতরাং তৃণমূল এমন ধোয়া তুলসী পাতা কোনো কালে ছিল না যে ইলেকশন কমিশনের কথার উপর কথা বলবে না। তবে একটা মুশকিলটা কি স্বর্ণালী, দেখুন এটা একটা ভোট আজকে বিকেলে শেষ হয়ে গেছে, তা দেশ তো থাকবে, রাজ্য তো থাকবে, মানুষ তো থাকবে। আমি তাহলে এটা ভোটের জন্য বলে বলছি না, জেনারেলি বলছি এটা একটা সাংঘাতিক ব্যাপার। যদি এটা সত্যি হয়ে থাকে যে অন্য রাজ্যের কেউ এসে অন্য দেশ থেকে কেউ এসে বাংলায় ভোট দিচ্ছে, এরকম ঘটনা আমি অন্ততপক্ষে স্মরণকালে এরকম ঘটেছে বলে মনে করতে পারছি না। 2019-এ দুটো ঘটনা ঘটেছিল, তৃণমূল এবং বিজেপি দুই পার্টিই করেছিল। তৃণমূল হচ্ছে ওই ফিরদৌস বলে বাংলাদেশের একজন ফিল্ম স্টার, বাংলাদেশি নাগরিক, তাকে দিয়ে বেলঘড়িয়ায় প্রচার করালো। কদিন পরে অনুপম হাজরা বিজেপি, সে আপনার মনে থাকবে খলি বলে যে ওই রেসলার, সেও বিদেশি নাগরিক, তাকে দিয়ে প্রচার করালো অনুপম হাজরা নিজের। কিন্তু তখনও সমালোচনা হয়েছিল, কিন্তু তা ছিল বিজেপি বিরোধী, মানে বিদেশি নাগরিকেরা প্রচার করছে, এক্ষেত্রে বিদেশি নাগরিক সে ভোট দিচ্ছে। এটা যদি সত্যি হয়ে থাকে, আমি দুটো কথা বলি স্বর্ণালী, আমি কিন্তু এটা দলমতের ঊর্ধ্বে উঠে একটা কথা বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে বিজেপি আমি বলবো না, কিন্তু কেন্দ্রের সরকারকে একটা জায়গায় তো তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে বর্ডার টপকে কেউ আসতে পারছে কি করে খর্দায় বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, আনঅ্যাকাউন্টেড একজন লোক। কি হয়, আপনি যদি ইলিগালি ভারতে একবার ঢোকার সুযোগ পান, বাংলাদেশের থেকে এসে বাংলায় ঢোকার সুযোগ পান, খর্দায় থাকার সুযোগ পান, তখন ওই একটা ওই কী বলে আপনার রেশন কার্ড বানানোর জন্য, আপনার ভোটার আই কার্ড বানানোর জন্য, তখন আপনার প্রবণতাই থাকবে শাসক দলের সঙ্গে সঙ্গে ঘুরে খুশি করে তাদের সাথে একটা সেটিং করার চেষ্টা করবে। সুতরাং অ্যাপ্রুভাল পেলেই হয়ে যায়। সেই কারণেই আমি শেষ করি, সেই কারণে কোনো একটা জায়গাতে কিন্তু তারা BSF এর নজর এড়িয়ে কি করে বাংলাদেশ থেকে ঢুকছে, এর দায় কিন্তু একটা জায়গায় বর্ডার রক্ষার দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। কিন্তু আবার আমি এটাও বলবো, এটা যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে এবং ভোটের কাজে ব্যবহৃত হয়ে থাকে, এটা যদি সত্যি হয়, তাহলে প্রয়োজনে শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে তদন্ত করা উচিত যে কি কনস্পিরেসি হয়েছে। কারণ এটা কিন্তু একটা ভোটের ব্যাপার নয়, এটা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা সাংঘাতিক দুর্ঘটনা। এক মিনিট বলে দিই, আসলে এই লোকটা মমতা ব্যানার্জির বহু দিনের একটা পুরনো দাবিকে সত্য প্রমাণ করলো। মনে আছে আপনাদের সেই কাগজ ফাগজ ছিঁড়ে স্পিকারের, ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মারার সেই ঘটনা? তিনি এই অভিযোগগুলোই করেছিলেন যে বাংলাদেশ থেকে লোকেরা এই দেশে, এই রাজ্যে ঢুকে ভোট দেয়। আজ এত বছর বাদে আমার মনে হয় দিদিমণি উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন যে তার সেদিনের সেই দাবি, এই শতবর্ষরা সেদিন মিথ্যে বলেছিল, সেটা আজকে এত বছর বাদে কোনোদিন প্রকাশ পায়, এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। সুপ্রিয়র কাছে আসি, বাকরুদ্ধ সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সত্যি কি এত কিছু দেখে আর কোনো ভাষা নেই যে এ কোন দেশে বাস করছি আমরা? সত্যি সত্যি বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, তাও এরকম একটা হিউজ ম্যান্ডেট নেওয়ার পর শাসক দলের, সত্যি কি স্পিচলেস? মানে বাকরুদ্ধ নয়, বাকরহিত। ব্যাপারটা হচ্ছে শতরূপদা সবসময় অভিযোগ করে, শতরূপদার কথার মধ্যে ইন্টারাপ্ট করি। আমি আজকে ইন্টারাপ্ট করিনি, তো সেটা আমি আশা করছি আমি যে স্বল্প সময় বলবো তার মধ্যেও কেউ ইন্টারাপ্ট করবে না। ব্যাপারটা হচ্ছে শতরূপদা বক্তব্যটা আমি মন দিয়ে শুনেছি, কিন্তু তার মধ্যে শতরূপদা 3 বার বলেছে যেটা আমি একেবারে 100% সমর্থন করছি, সজলদাও সমর্থন করবে যদি সত্যি হয়ে থাকে।
যদি সত্যি হয়ে থাকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আমিও চাই। আজকে চীন থেকে জাপান থেকে কেউ এসে যদি বাংলায় ভোট দেয়, পাঞ্জাবে ভোট দেয়, সেটা যেমন দেশের সার্বভৌমত্বের কাছে চ্যালেঞ্জ, একইভাবে বাংলাদেশ থেকে কেউ যদি এসে ভোট দেয়, চীন জাপানটা যেমন অবাস্তব হয়ে গেল, বিষয়টা তো বাংলাদেশটা যে বাস্তব, বাংলাদেশটা যে বাস্তব সেটার কিন্তু কোনো প্রামাণ্য নথি তোমার কাছে নেই, যেমন আমার কাছেও নেই, তাই না? তো এটা আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত। এবার আমি যেখানে বলছি পূর্ণাঙ্গ তদন্ত, আমরা তো এখানে সবাই বলছি পূর্ণাঙ্গ তদন্ত, তার মানে দায়িত্বটা ওকে নিতে হবে, তার মানে দায়িত্বটা ওকে নিতে হবে। তো দীর্ঘদিন ধরে তুমি কি বলছো যে এই ধরনের কোনো কিছু হতেই পারে না, এটা একদম অবাস্তব, চীন জাপানের মতো? আমি অবাস্তব কোথায় বললাম? আমি তো বলছি পূর্ণাঙ্গ তদন্ত চাই। এই ব্যক্তিটি কে, এই ব্যক্তি কোথায় থাকে? আছে না নেই সুপ্রিয়? রিপাবলিক বাংলা ক্যামেরা থেকে দেখা যায়, সেই ক্যামেরা থেকে ধরা করে যা ভোট দেওয়ার সম্ভাবনা আছে না নেই? কোন বাড়িতে থাকে সেটা রিপাবলিক বাংলা চীন জাপান যে লোক মিডিয়া এখন সর্বত্রগামী বলছে তার ঢাকায় বাড়ি, তারপরে আবার কি কি আমি যদি বলি আমার আর্জেন্টিনায় বাড়ি, ঢাকায় বাড়ি নয়, আমি যদি বলি আর্জেন্টিনায় বাড়ি, তুমি আমাকে মেসির বাড়ির পাশে বাড়ি কিনে দেবে? তাকে আগে অ্যারেস্ট করা উচিত। আমি সে বলছি আর্জেন্টিনায় বাড়ি, তুমি আমাকে মেসির বাড়ির পাশে জমি কিনে দেবে? না, তুমি একটা কথা বলতে পারি, তুমি যদি বলে আর্জেন্টিনায় বাড়ি, এবার তুমি সেটা আর্জেন্টিনায় গিয়ে ভোট দিয়ে বলে কি হ্যাঁ আমার একটা কথা বলি, সেটা রিপাবলিক বাংলা কোথায় দেখা যায়? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আর যদি ফুটেজ থাকে, খুব সংক্ষেপে জাস্ট একটা কথা বলি, আমি জাস্ট একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে এই বারবার ভোট দিতে পেরেছে কি না পেরেছে, আমি বারবার করে বলছি এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। ভোটটা দেওয়ার আগে ধরা পড়েছে, কিছু লোক হয়তো ভোট দিয়ে বেরিয়ে গেছে, তারা ধরা পড়েনি, ওইটার মধ্যে গিয়ে লাভ নেই। সুপ্রিয় যেটা বলছে ওর কথার সাথে আমি একমত, এবং আমি তিনবার বলেছি, চতুর্থবার বলছি যে যদি এটা সত্যি হয়ে থাকে। তার সঙ্গে আমি এটাও ঘটনা, সুপ্রিয় তুমি যেটা বলছো না, কোনো লোক তো নিজে কেস খাওয়ার জন্য মিথ্যে কথা বলে না, কেস থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলে। ভারতে ভোট দিতে গিয়ে ধরা পড়ে একটা ভারতীয় বাংলাদেশের লোক, ধরা পড়া নয়, একই সঙ্গে সে বলছে আমার অন্যায় হয়ে গেছে। না, হ্যাঁ, এটা সে কি নিজেকে তুরুপদা ভালো লাগবে? ভাই আমি শেষ করি, এই তো বলে আমি বলছি এটা তো নেহাত পাগল ছাড়া কেউ তো নিজে বাড়তি কেস খাওয়ার জন্য ধরা পড়ে পাশের দেশে নিজের বাড়ি বলে না, যেখানে সে খদ্দার ভোটার হলে, ফলস ভোটার হলে তার শাস্তি কম হবে, বাংলাদেশের ভোটার হলে তাকে ট্রাইব্যুনালে চলে যেতে হবে। সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকের একটাই বক্তব্য যে যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে তাহলে সত্যি এটা অত্যন্ত চিন্তার, এবং এতদিনের যে অভিযোগ, সেই অভিযোগ যদি শিলমোহর পড়ে তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা বড় রকমের কোথাও দুশ্চিন্তার জায়গা রয়েছে এদেশের নাগরিকদের জন্য। প্রত্যেককে অনেক ধন্যবাদ, সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দিনভর তো উত্তেজিত থাকলো ঘরদা, এবং শুধুমাত্র বাংলাদেশি ভোটার নয়, একই সঙ্গে দিনের বেলা হাতে নাতে ভুয়ো ভোটার ধরা গেল। ভুয়ো ভোটার ধরার সেই চিত্র ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়। কি ছিল সেই ছবি, দেখে নেওয়া যাক। উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। ভোলা শশীভূষণ হাই স্কুলের দুই ভুয়ো ভোটারকে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। প্রিমাইসিসে থাকতে পারবে, কিন্তু বুথের ভেতর না ঢুকে ও ফলস ভোটার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে বসে আছে, সে ভুয়ো ভোটার নয়, তাহলে দৌড়ে পালিয়েছে কেন? কি করবেন এরপর? দৌড়ে পালিয়েছে। সব দলের সাথে পয়সাতে সবাই বিক্রি হচ্ছে আজকাল। এর পরবর্তীতে আপনারা কোনো উদ্যোগ নেবেন? কারণ নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করব। ও বুথের প্রেমাইসিসের ভেতরে রয়েছে, ওখানে সে বসে ভোটার লিস্ট নিয়ে, ভোটার কার্ড নিয়ে সে ওখানে বসে লেখালেখি করছে, সে ওই বুথের ভোটার নয়। শাসক দলের বিরুদ্ধে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা, যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। আমাদের লোককে স্পেশালি বলে দিয়েছে এজেন্টদের ডেকে এনে বসাবে, যদি কেউ ভয় পায় তাকে বাড়ি থেকে ডেকে এনে বসিয়ে দেবে। কাউকে আমরা ভোট তো মানুষ দেবে, একটা এজেন্ট থাকলো বা না থাকলো কি এসে যায়। বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে বেআইনি জমায়েতের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসক দল। একই সঙ্গে এদিন যুগবেড়িয়াতে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপাবলিক বাংলা। চার কেন্দ্রের দিকে নজর রেখেছিলাম আমরা। উপনির্বাচনে দিনভর যেখানে বিক্ষিপ্ত অশান্তি ছড়ালো, সেই ছবি ধরা পড়লো কোচবিহারের দিনহাটা, যা দিয়ে আজকের বিতর্ক কোথাও শুরু করেছিলাম। আবারও নজর রাখবো কোচবিহারের দিনহাটার দিকে। বিজেপি কর্মীদের সেখানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের প্রতিবারের মতো। দিনহাটার ছবি আজ কি ছিল উপনির্বাচনে, দেখে নেওয়া যাক।
উপনির্বাচনের আগের দিন রাতে বোমাবাজি দিনহাটার বামুনহাটে ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ বিজেপির প্রার্থীর। আজকে আমাদের বুথে পুলিং এজেন্ট তাদের শাসন হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হচ্ছে, ভাঙা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়, এবং পাশাপাশি ভোটারদের বাধা দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না। একই অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যেভাবে লাগামহীন সন্ত্রাস প্রত্যেকটা বেশিরভাগ বুথেই করা হয়েছে এবং প্রত্যেকটা মণ্ডল ধরে করা হয়েছে, আমি মনে করি যে রাজ্যে যে গণতন্ত্র নেই সেটা আবার একবার প্রমাণিত হলো এবং এক কথায় গণতন্ত্র সম্পূর্ণভাবে কোলাপস করে দিয়েছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল, উল্টে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী। এত বাহিনী, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, তার মধ্যে ওকে ওই বাড়ির সামনে মানে থানার সামনে ওকে বাধা দেবে, এটা কোনো কথা হলো? আর 2 নম্বর হচ্ছে ও একটা এজেন্টের নাম বলুক, যে এজেন্ট নিজে কমপ্লেন করছে যে আমাকে বসতে দেওয়া হচ্ছে না। দিনভর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে আসে, কোথাও বিজেপি কর্মীদের বাধা, কোথাও বিক্ষিপ্ত অশান্তি। উপনির্বাচনে অশান্তি এড়ানো গেল না দিনহাটায়। রিপাবলিক বাংলা। অশান্তি, গন্ডগোল, রক্তপাত, ভুয়ো ভোটার, একাধিক অভিযোগ, এবং সেই নিয়েই শেষ হলো কোথাও 2020-21 বিধানসভা নির্বাচন। 2021 বিধানসভা নির্বাচন শেষ পর্যন্ত আজ কোথাও গিয়ে শেষ হলো, এবং একই সঙ্গে একরাশ প্রশ্ন তুলল বাংলার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। আমি স্বর্ণালী, সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানে। আবারও দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। নমস্কার।